না ভাই, শোন পূর্ণ, যতক্ষণ পর্যন্ত না রিপ্লাই দেয় তুই মেসেজ দিয়ে যা। আমরাও দেখি এই বেটা কতক্ষণ পর্যন্ত চুপ করে থাকে। পূর্ণতা একরাশ বিরক্তি নিয়ে আবার টাইপ করে, আমার শালিকের বাচ্চার মতো জামাইটারে কি কাকে ছো মেরে নিয়ে গেল? আমি অনেক চিন্তায় আছি, প্লিজ জামাইজান আমার মেসেজে রিপ্লাই দাও। এবারে ও পাশ থেকে কোনো রিপ্লাই এলো না। তিন বান্ধবী হতাশ হলো, মুখ গোমরা করে বসে রইল সবাই। পার্টি অফিস থেকে আলোচনা সভা শেষ করে গাড়িতে উঠে বসে স্বনামধন্য এমপি হিমেল চৌধুরী। এই গরমে অবস্থা খারাপ তার। ড্রাইভারকে গাড়ির এসি পাওয়ার বাড়াতে বলল। পাঞ্জাবে বোতামগুলো খুলে দিল হিমেল। মাথা হেলিয়ে দেয় সিটের সাথে। তারপর মুখ শক্ত করে পকেট থেকে ফোন বের করে। এত এত মেসেজ কোন বেয়াদব দিচ্ছে তাকে? দেখছে সে কোনো রিপ্লাই দিচ্ছে না, তবুও মেসেজ দিয়েই যাচ্ছে। মেসেজ দাতাকে এই মুহূর্তে সামনে পেলে চাপড়ে সবগুলো দাঁত ফেলে দিবে সে। কিন্তু ফেসবুক নোটিফিকেশন গিয়ে তার ব্রু কুচকে আসে। তার একটা অচেনা মেয়ের আইডি থেকে আসা কিছু মেসেজ আর একটি ছবি। ছবিতে চোখ পড়তে তার হৃদয় থমকে যায়। ছবিটি একপাশ থেকে তোলা, একটি মেয়েলি নীল গহ্বর চোখ, চোখে চিকন করে কাজল দেওয়া, চোখে তার একরাশ জমে থাকা ভয়, কানে সাদা পাথরের একটা ঝুমকা, কানের পিঠে গুজে রাখা বেবিকার চুল। কিন্তু মেয়েটির পুরো মুখ স্পষ্ট নয়, মুখের 3 ভাগের 1 ভাগ দেখা যাচ্ছে। হিমেল শান্ত চোখে চেয়ে দেখে তা। কারো চোখ বুঝে এত সুন্দর হয়? তার মন শুধু একটা কথা উচ্চারণ করলো, এই চোখের মালিক তার চাই। এখন এই মুহূর্তে সে অধৈর্য হয়। হিমেলের চোখের পলক পড়ে না, বুকের ভিতর ডিম ডিম আওয়াজ হয় তার। তারপর হিমেলের চোখ পড়ে মেসেজের দিকে। আই লাভ ইউ জামাইজান, আমার সোনা বাবু জামাইটা কই? আমার শালিকের বাচ্চার মতো জামাইটাকে কি কাকে সোমেরে নিয়ে গেল? আমি খুব চিন্তায় আছি, প্লিজ জামাইজান মেসেজে রিপ্লাই দাও। শেষের মেসেজটা পড়ে কেসে উঠল হিমেল। গাড়ির সামনের সিটে থাকা হিমেলের অ্যাসিস্ট্যান্ট রাতুল পিছন দিকে ঘুরে বলল, কি হয়েছে ভাই? হিমেল শান্ত কণ্ঠে বলে, কিছু না, পানির বোতলটা একটু দে তো রাতুল। রাতুল হিমেলকে পানির বোতল দেয়। হিমেল ঢকঢক করে কয়েক ঢোক পানি খায়, তারপর ব্যস্ত হাতে টাইপ করে, আপনার শালিকের বাচ্চার জামাইজানকে কাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল বউজান? কিন্তু তখন আমি কাকে বলেছি, তুমি যদি আমায় তুলে নিয়ে যাও তবে আমার বউজান গিয়ে তোমার জামাইকে তুলে নিয়ে আসবে। পরে কাক আমায় রেখে গেছে। এখন আপনি কোথায় আছেন বউজান? আপনি ঠিকানা বলুন, আমি আপনার কাছে আসছি। হঠাৎ টুং শব্দে নিস্তব্ধতা, ভিতর যেন বুম ফাটলো। তিন বান্ধবী যেন ঝাঁপিয়ে পড়লো তাদের পাশে ঘাসের উপর ফেলে রাখা ফোনের উপর। পূর্ণতা ফোনের লক খুলে মেসেজ অপশনে যায়, হাত কাঁপছে তার। নিশ্চিত ছেলেটা তাকে অনেক বকা দিয়েছে, কিন্তু মেসেজ পড়ে মুখ হা হয়ে যায় পূর্ণতার। কি লিখেছে লোকটা? পূর্ণতাকে ফোনের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে তোহরা ছু মেরে পূর্ণতার হাত থেকে ফোন নিয়ে জোরে জোরে পড়তে শুরু করে, আপনার শালিকের বাচ্চার মতো জামাইজানকে কাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল বউজান? কিন্তু তখন আমি কাকে বলেছি, তুমি যদি আমায় তুলে নিয়ে যাও তবে আমার বউজান গিয়ে তোমার জামাইকে তুলে নিয়ে আসবে। পরে কাক আমায় রেখে গেছে। এখন আপনি কোথায় আছেন বউজান? আপনি ঠিকানা বলুন, আমি আপনার কাছে আসছি। মেসেজ পড়ে তহুরা আর আরশি হো হো করে হেসে ওঠে। আরশি হাসি চেপে পূর্ণতার থুতনি ধরে বলে, বউজান আপনার শালিকের বাচ্চার মতো জামাইজানকে মেসেজ দিয়ে বলুন আপনি কোথায় আছেন। পূর্ণতা আরশির পিঠে ধারাম করে একটা কিল বসায়। তোহরা পূর্ণতার কাছে ফোন দিয়ে বলে, দোস্ত ল্যাক কলেজের মাঠে বসে আছি, আমায় এখান থেকে নিয়ে যান। পূর্ণতা ভয়ে ভয়ে বলে, বান্ধবী যদি সত্যি সত্যি ছেলেটা কলেজে চলে আসে তখন কি করব? আরশি পূর্ণতার মাথায় একটা গট্টি মেরে বলে, সাধে কি সবাই তোকে গাধি বলে? আরে কোথাকার কোন ছেলে এখানে আসবে কোত্থেকে? বান্ধবীদের কথায় পূর্ণতা আবার কাঁপা কাঁপা হাতে টাইপ করে, আমি আমার কলেজের মাঠে বসে আছি জামাইজান। মেসেজ আসার শব্দে হিমেল কপাল থেকে হাত সরায়। নোটিফিকেশন গিয়ে মেসেজের চোখ বোলায় একবার, তারপর রাতুলের দিকে নিজের ফোন এগিয়ে দিয়ে বলে, রাতুল জাস্ট 2 মিনিটের মধ্যে এই আইডি লোকেশন ট্যাগ করে আমায় বলবি। রাতুল হিমেলের কাছ থেকে ফোন নিয়ে লোকেশন ট্যাগ করে বলে, ভাই এটার লোকেশন তো কলেজের কাছে দেখাচ্ছে। হিমেল ঠোঁটে কামড় দিয়ে বলে, কোন কলেজ? রাতুল একটু হেসে বলে, ভাই আপনার ছোট বোন যে কলেজে পড়ে ওই কলেজে। হিমেল বাঁকা হাসে, মনে মনে আওড়ালো, আমি আসছি বউজান, রেডি থাকেন, আপনার শালিকের বাচ্চা আপনার কাছে উড়ে উড়ে আসছে। তারপর ফোনে টাইপ করে, আমি আসছি বউজান, আপনি একটুখানি অপেক্ষা করুন। রাতুল গাড়ি ঘোড়া। হিমেলের কথায় বাঁধন অবাক হয়ে বলে, কেন ভাই বাড়িতে যাবেন না? না। কিন্তু কেন ভাই? রাতুলের কথায় হিমেল বিরক্ত হয়ে বলে, বাড়ি যাব না, কলেজে যাব, তুই তাড়াতাড়ি গাড়ি ঘোড়া। রাতুল ঠোঁট গোল করে বলে, ও ভাই আমি বুঝেছি, আপনি কলেজে আপনার বোনকে আনতে যাবেন। হিমেল চোখ বুঝে শান্ত কণ্ঠে বলে, না বউ আনতে যাব। কথাটা রাতুলের কানে যাওয়া মাত্রই যেন তার মাথায় বাজ পড়ল। তৎক্ষণাৎ পিছন দিকে ঘুরে বিস্ময় স্বরে চেঁচিয়ে উঠল, ভাই আপনি বিয়ে করেছেন কবে, কখন, কিভাবে? আপনি পারলেন ভাই আমাকে না জানিয়ে বিয়ে করতে? রাতুলের চেঁচানোর স্বর এতটাই শব্দ ছিল যে হিমেল বিরক্ত হয়ে 2 হাতে নিজের কান চেপে ধরে। ড্রাইভার আতঙ্কে গাড়ির ব্রেক কষে। হিমেল দাঁতে দাঁত চেপে বলে, গাধা যেন কোথাকার, কেউ এত জোরে চেঁচায়? রাতুল মুখ গুমরা করে বলে, সরি ভাই।
হিমেল নিজের হাতের ঘড়ির দিকে তাকালো। কলেজ ছুটি হতে আর মাত্র 35 মিনিট বাকি। হিমেল একটা তপ্ত শ্বাস ছাড়লো, তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আঙ্কেল জাস্ট 20 মিনিটের মধ্যে কলেজে পৌঁছাতে চাই, তাড়াতাড়ি ড্রাইভ করুন। ড্রাইভার আচ্ছা বলে গাড়ি ঘোরালো কলেজের পথে। যাহ, বন্ধ হয়ে গেল। কথাটা বলে মুখ গুমরা করে নেয় তোহরা। অচেনা সেই ছেলের আইডি থেকে আরও একটা মেসেজ পেয়েছিল তারা, কিন্তু পুরোটা পড়ার আগেই ফোনে চার্জ না থাকায় ফোন বন্ধ হয়ে গেছে। পূর্ণতা নিজের আশেপাশে একবার তাকায়। এখানে শুধুমাত্র তারা 3জন বসে আছে, আর সবাই ক্লাসে নয়তো ক্যান্টিনে রয়েছে। এখন তাদের হিসাব বিজ্ঞান ক্লাস ছিল, কিন্তু হঠাৎ করে তাদের স্যার অসুস্থ হয়ে পড়ায় তাদের ক্লাসটা অফ হয়ে গেছে। তাই তারা 3জন কলেজের মাঠের ডান সাইডে কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে বসে রয়েছে। পূর্ণতা এবার নিজের 2 বান্ধবীর দিকে তাকিয়ে বলে, চলুন আমরা বাড়িতে চলে যাই, এই ঘাসের ভিতর আর কতক্ষণ বসে থাকবো। আশি পূর্ণতাকে ব্যঙ্গ করে বলল, কোন বউজান আপনার শালিকের বাচ্চার মতো জামাইজান আসছে আপনাকে নিতে, আর আপনি চলে যেতে চাইছেন? তোহরা বলে, ছুটির আরও আধা ঘন্টা বাকি আছে, চল না 3জন মিলে ফুচকা খেয়ে আসি। তোহরার কথায় আশি রাজি হলেও পূর্ণতা প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু 2 বান্ধবীর জোড়াজুড়িতে তাকে আর হার মানতেই হলো। তারপর তারা 3জন মিলে কলেজ থেকে বেরিয়ে চলে যায় ফুচকা স্টলের দিকে। ভাই, আমরা কলেজে পৌঁছে গেছি। রাতুলের কথায় হিমেল কপাল থেকে হাত সরায়, তারপর কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে হুড়মুড় করে নামে। হিমেলকে ওভাবে নামতে দেখে রাতুল গাড়ির ভেতর থেকে নামতে নামতে চেঁচিয়ে ওঠে, ভাই আপনি কোথায় যাচ্ছেন? আজ আপনার সাথে কোনো গার্ড নেই, যদি কেউ হামলা করে বসে। হিমেল ততক্ষণে কলেজের গেট পেরিয়ে গেছে। হিমেল কলেজের মাঠের চারপাশে চোখ বোলা। কলেজের মাঠে কোনো মেয়েকে সে না দেখতে পেয়ে তার ব্রু কুঁচকে আসে। তার হঠাৎ করে হয়ে যাওয়া বউটা কি তাকে মিথ্যা কথা বলল? মাঠে বসে রয়েছে এমন কোনো মেয়েকে তো সে দেখতে পাচ্ছে না। হিমেল নিজের পেছন থেকে ঘুরে তাকিয়ে দেখলো রাতুল তার দিকে এগিয়ে আসছে। হিমেল তার হাত নেড়ে রাতুলকে তার পেছন পেছন আসতে বারণ করে, তারপর ঘটঘট পায়ে এগিয়ে যায় কলেজের প্রথম ভবনের দিকে। স্যার, আমি কি ভেতরে আসতে পারি? কারো গম্ভীর গলায় আওয়াজ পেয়ে দরজার দিকে তাকালো প্রিন্সিপাল আলমগীর কবির। দরজায় থাকা মানুষটার মুখ দেখে চমকে ওঠেন তিনি। এমপি হিমেল চৌধুরী হঠাৎ তার কলেজে। তিনি বসা থেকে তাড়াতাড়ি উঠে দাঁড়ান, তারপর বিনয়ী স্বরে বলেন, অবশ্যই আপনি ভিতরে আসুন। হিমেল মুখ গম্ভীর করে প্রিন্সিপালের রুমে ঢোকে। আলমগীর কবির হিমেলের দিকে তাকিয়ে বলেন, প্লিজ বসুন। হিমেল কাঠের চেয়ার টেনে বসে। তারপর আলমগীর কবিরের দিকে তাকিয়ে বলে, আমাকে একটা হেল্প করতে পারবেন স্যার? আলমগীর কবির হেসে বললেন, হ্যাঁ অবশ্যই, আপনি বলুন আমি আপনাকে কী ধরনের সাহায্য করতে পারি। হিমেল চোখ বুঝে, তারপর শান্ত কণ্ঠে বলে, নাম হচ্ছে পূর্ণতা চৌধুরী, ট্রেনিং ইন্টার ফার্স্ট ইয়ার, রোল নাম্বার 198, শাখা ব্যবসা, লম্বায় 5 ফিট 3, গায়ের রং ফর্সা, হাঁটু পর্যন্ত ঢেউ কাটা চুল, ওজন 47 কেজি, বয়স 16 বছর, 8 মাস 13 দিন। এই মেয়েটা কি? এখনই ডেকে দিন। আলমগীর কবির হাঁ করে তাকিয়ে আছেন হিমেলের দিকে। শুধু নাম, রোল, শাখা বললেই তো তিনি ডেকে দিতেন, এত কিছু বলার তো কোনো কারণ বুঝতে পারলেন না তিনি। আলমগীর কবিরকে চুপ করে থাকতে দেখে হিমেল চোখ বন্ধ অবস্থায় বলল, স্যার ডেকে দিন প্লিজ, আমি খুব তাড়ায় আছি। আলমগীর কবির এবার একটু ঝেড়ে কাশলেন, তার বেল বাজিয়ে পিয়নকে ডাকলেন। মিনিট 3 পর পিয়ন আসলো। আলমগীর কবির পিয়নের দিকে তাকিয়ে বললেন, আজাদ শোনো, নাম হচ্ছে পূর্ণতা চৌধুরী, শ্রেণী ইন্টার ফার্স্ট ইয়ার, রোল নাম্বার 198, শাখা ব্যবসার। এই মেয়েটিকে এখনই আমার রুমে আসতে বলো। পিয়ন মাথা নেড়ে বলল, আচ্ছা স্যার। 10 মিনিট পর পিয়ন আবার আসলো। এসে জানালো, স্যার এখন শেষ পিরিয়ড চলছে, আর ব্যবসায় শাখা এখন হিসাব বিজ্ঞান ক্লাস ছিল, কিন্তু আব্দুর রউফ স্যার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় ক্লাস বন্ধ হয়ে গেছে, তাই ব্যবসায় শাখার ছেলেমেয়েরা সবাই বাড়ি চলে গেছে। পিয়নের কথা শেষ হতে হিমেল চোখ খুলে তাকায়, জিভ দিয়ে নিজের শুকনো ঠোঁট ভিজিয়ে নেয় একবার। কাঠের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় হিমেল, তারপর আলমগীর কবিরের দিকে তাকিয়ে বলে, আপনাকে বিরক্ত করার জন্য সরি স্যার। আলমগীর কবির জোরপূর্বক হেসে বললেন, না না, কি যে বলেন, এ আর এমন কি ব্যাপার। হিমেল গম্ভীর গলায় বলে, আজ তাহলে আমি আসি স্যার, ভালো থাকবেন। হিমেল বড় বড় পা ফেলে প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে নিজের গাড়ির কাছে যায়। রাতুল গাড়ির দরজা খুলে দেয়। হিমেল গাড়িতে উঠে বসে। রাতুল খেয়াল করছে হিমেলের মুখটা কেমন যেন থমথমে। রাতুল গাড়িতে উঠে বসে, তারপর পিছন থেকে ঘুরে তাকিয়ে বলে, ভাই এখন কি আমরা বাড়িতে যাব? না। হিমেলের না কথাটা শুনে রাতুল অবাক হয়ে বলল, তাহলে এখন আমরা কোথায় যাব ভাই? হিমেল শান্ত কণ্ঠে বলে, চৌধুরী বাড়িতে। রাতুল বিস্মিত নয়নে হিমেলের দিকে তাকায়, সে ঠিক শুনছে তো? রাতুল বলে, ভাই আপনি ঠিক আছেন? রাতুলের কথা শেষ হওয়ার আগে হিমেল একরাশ বিরক্তি নিয়ে বলল, রাতুল আমি যা বলছি তাই কর, প্লিজ আমায় বিরক্ত করিস না। রাতুল আর কোনো কথা না বলে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলে। হিমেলের গাড়ি এসে থামে চৌধুরী বাড়ির গেটের সামনে। হিমেল গাড়ি থেকে নেমে দাঁড়ায়।
দৃষ্টি বুলায় নিজের সামনের দিকে। তার সামনে দাঁড়িয়ে আছে বিশাল বড় চৌধুরী বাড়ি। হঠাৎ একটা দমকা হয় এসে ছুঁয়ে দেয় তাকে। হিমেল আবেশে নিজের চোখ দুটি বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই তার চোখের সামনে ভেসে ওঠে তার ছোটবেলার স্মৃতিগুলো। কি সুন্দর ছিল সেই দিনগুলো। হিমেল এলোমেলো পায়ে এগিয়ে যায় সামনের দিকে। 10 বছর আগে ঠিক এরকম একটা বিকেলে নিজের পছন্দের ক্যারিয়ার করতে এক আকাশচুম্বী অহংকার নিয়ে সে এক কাপড়ে এই চৌধুরী বাড়ি ছেড়েছিল। আজ আবার 10 বছর পর নিজের ব্যক্তিগত নারীর জন্য সে চৌধুরী বাড়িতে পা রাখতে চলেছে। যদি কারণটা হয় তার ব্যক্তিগত নারী, তাহলে এই পৃথিবীর সবকিছু তার কাছে ফিকে। হিমেল যত সামনে এগিয়ে যাচ্ছে ততই তার শক্তি যেন ক্রমশই কমে যাচ্ছে। হিমেল এসে থামে দরজার কাছে, তারপর কাঁপা কাঁপা হাতে বাড়ির কলিং বেল বাজায়। ড্রয়িং রুমে বসে গল্প করছিলেন চৌধুরী বাড়ির দুই কর্ত্রী, শামীমা সুলতানা আর আমিরা ইয়াসমিন। হঠাৎ কলিং বেলের শব্দে তাদের দৃষ্টি যায় দরজার দিকে। শামীমা সুলতানা দরজা খোলার উদ্দেশ্যে উঠতে নিলেই আমির ইয়াসমিন বলেন, ভাবি তুমি বসো, তোমার না পায়ে ব্যথা? আমি দেখছি কে আসলো। শামীমা সুলতানা আর না করলেন না, তিনি আবার বসে পড়লেন সোফায়। আজ সকালে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যায়, কোমর আর পায়ে ভালোই ব্যথা পেয়েছেন তিনি। হাঁটতে গেলেও ভীষণ কষ্ট পাচ্ছেন। আমিরা ইয়াসমিন দরজা খুলতেই তিনি থমকে দাঁড়ালেন। স্বপ্ন নয়তো এটা? আমির ইয়াসমিনের মনে হলো যদি এটা স্বপ্ন হয় তাহলে যেন এই স্বপ্ন আর কোনোদিনও যেন না ভাঙে। আমির ইয়াসমিনকে দরজার সামনে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শামীমা সুলতান একরাশ কৌতূহল নিয়ে বলেন, কে আসছে আমিরা? আমিরা ইয়াসমিন কোনো রকম ঠোঁট নেড়ে বলল, হিম। ছোট এই বাক্যটুকু যেন শামীমা সুলতানার কানে বাজ পড়ার মতো শব্দ হলো। তিনি ক্ষণিক সময়ের জন্য ভুলে গেলেন কোমর আর পায়ের ব্যথা। দৌড়ে যান দরজার কাছে। আমিরা ইয়াসমিনকে পাশ কাটিয়ে দরজায় থাকা ছেলেটির বুকে ঝাঁপিয়ে পড়েন। আমার কলিজাটা বলে হাওমাও করে কেঁদে ওঠেন তিনি। হিমেল ঠোঁট কামড়ে নিজের কান্নাগুলো গিলে ফেলার চেষ্টা করে। নিজের দুই হাত দিয়ে মায়ের মাথাটা শক্ত করে বুকে চেপে ধরে। হিমেলের চোখ পড়ে আমিরা ইয়াসমিনের দিকে। তিনিও শাড়ির আঁচলে মুখ চেপে কাঁদছেন। হিমেল ডান হাত দিয়ে আমির ইয়াসমিনকেও নিজের বুকে জড়িয়ে নেয়। ড্রয়িং রুমে কান্নার শব্দ পেয়ে হাওয়ায় বুক কেঁপে ওঠে। হাওয়া দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামে। নিচে নামতেই পা থেমে যায় তার। কাপা কাপা গলায় উচ্চারণ করে, ভাইয়া। আচমকা শব্দ পেতেই হিমেল মাথা তুলে সামনের দিকে তাকায়। তাকিয়ে দেখতে পায় একটি স্নিগ্ধ মুখ, তার ছোট্ট মিষ্টি পরি হাওয়া। হিমেল হাত দিয়ে ইশারা করে বোনকে ডাকে তার কাছে আসার জন্য। হাওয়া দৌড়ে যায় ভাইয়ের কাছে। হিমেল বোনকেও নিজের সাথে জড়িয়ে নেয়। সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হিমেল সবার কান্না থামানোর জন্য বলে, আমি এই বাড়িতে তোমাদের হাসি দেখতে এসেছি, কান্না দেখতে নয়। তোমরা যদি এত কান্না করো তাহলে কিন্তু আমি এখন থেকে চলে যাব। ব্যাস, সবার কান্না বন্ধ। তারা সবাই জানে হিমেল চৌধুরী এক কথার মানুষ। শামীমা সুলতানা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ছেলেকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকেন। হিমেল বাড়ির ভেতরে ঢুকে বাড়ির প্রতিটা কোণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এই বাড়ির প্রতিটা দেয়ালে লুকানো তার শৈশব আর কৈশোর জীবনের মধুময় স্মৃতি। হিমেল তার মাকে সোফায় বসিয়ে নিজেও সোফায় বসে পড়ে। মায়ের কোলে মাথা রেখে বাচ্চাদের মতো আবদার করে, মাথায় একটু হাত বুলিয়ে দেবে আম্মি? শামীমা সুলতানা ছেলের মাথা আদুরের সহিত হাত বুলিয়ে দেন। আমিরা ইয়াসমিন হিমেলকে বলেন, বড় আব্বু, আমি আপনার পছন্দের পায়েস বানিয়ে দিই। হিমেল মুচকি হেসে বলে, আচ্ছা ছোট মা। হাওয়া বলে, আমি খুব সুন্দর করে নুডলস বানাতে পারি, আমি তোমায় এখনই বানিয়ে দিচ্ছি। কথাগুলো বলেই আমিরা ইয়াসমিন আর হাওয়া ছুটলো কিচেনের দিকে। হিমেল হাসে বোনের পাগলামি দেখে। হঠাৎ করে হিমেলের চোখ পড়ে সিঁড়ির কাছে দাঁড়ানো একটি মেয়ের দিকে। মেয়েটি কেমন হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। হিমেল তার মায়ের দিকে তাকিয়ে বলে, এটা কে? শামীমা সুলতানা বলেন, ও প্রিয়ন্তী। প্রিয়ন্তী এদিকে আয়। প্রিয়ন্তী গুটি গুটি পায়ে হিমেলের দিকে আগায়। হিমেল প্রিয়ন্তী থেকে চোখ সরায়, তারপর দৃষ্টি বুলায় সিঁড়ির দিকে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটাকে চোখে পড়ে না তার। তপ্ত শ্বাস ছাড়লো হিমেল। শামীমা সুলতানার দিকে তাকিয়ে বলল, বাঁধন, পূর্ণতা, ওরা দুজন কই আম্মি? হিমেলের কথায় শামীমা সুলতানা বলেন, বাঁধনের জ্বর আসছে, ও ওর রুমেই ঘুমিয়ে আছে। আর পূর্ণ তো এখনো কলেজ থেকে ফেরেনি। হিমেলের চোয়াল শক্ত হয়ে আসে। ফেরেনি মানে? তার মতো এখন পূর্ণতার বাড়িতে থাকার কথা। বাড়িতে না এসে কোথায় গেছে বেয়াদবটা? হিমেল সোফা থেকে উঠে দাঁড়ায়, তারপর শামীমা সুলতানের দিকে তাকিয়ে বলে, আমি বাঁধনকে দেখে আসি। শামীমা সুলতানা মাথা নেড়ে বলেন, আচ্ছা আব্বু। হিমেল বসার ঘর থেকে চলে আসে বাঁধনের ঘরে। হিমেল বাঁধনের রুমে ঢুকতেই দেখে বাঁধন ঘুমিয়ে আছে। হিমেল ঘুমন্ত ছোট ভাইয়ের শিয়রে বসে আদরের স্পর্শে মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর গাঢ় একটা আদর করে এঁকে দেয় ভাইয়ের কপালে। সে এই বাড়িতে না থাকলেও বাঁধন তার বাবার চোখ এড়িয়ে তার সাথে সাথে থাকে। হিমেল খাট থেকে উঠে দাঁড়ায়, তারপর রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই মেঝেতে পড়ে থাকা কিছুর সাথে পা পেঁচিয়ে পড়ে যেতে নেয় হিমেল। কিন্তু খাটের কর্নার ধরে নিজেকে সামলে নেয় সে। বিরক্তিতে চরশতক শব্দ করে নিচের দিকে তাকায় হিমেল। নিচ থেকে তাকালে ব্রু কুঁচকে আসে তার। নিচে পড়ে থাকা জিনিসটা হাতে তুলে নেয় হিমেল। তারপর বাঁধনকে ব্যস্ত হয়ে ডাকে। ভাইয়ের কণ্ঠস্বর শুনে ঘুমন্ত বাঁধন চোখ মেলে তাকায়। বড় ভাইকে নিজের রুমে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। তড়িঘড়ি করে উঠে
উঠতে নিলেই হিমেল বাঁধনকে বিছানায় চেপে ধরে। বাঁধন অবাক হয়ে বলে, ভাইয়া তুমি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হিমেল গম্ভীর গলায় বলে, সব কথা পরে হবে, তার আগে তুই বল, তুই কি পরে ঘুমিয়েছিলি? বাঁধন নিজের বিখ্যাত ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, সব থেকে প্রশান্তির জিনিস লুঙ্গি। জানো তো ভাইয়া, আমি আজ প্রথম লুঙ্গি পরে ঘুমিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি কিছুই করিনি। হিমেল চোখ ছোট ছোট করে বলল, আচ্ছা তা তোর লুঙ্গি কই? বাঁধন নিচের উপর থেকে কাঁধা সরিয়ে দিয়ে বলে, এই যে আমার লুঙ্গি। পুরো কথা শেষ করতে পারল না বাঁধন, তার আগে নিজের অবস্থা দেখে তাড়াতাড়ি করে আবার কাঁথা জড়িয়ে নিয়ে চিৎকার করে উঠল, কে যেন আমার ইজ্জত লুটে নিয়ে গেছে গো আম্মি, তোমার ছেলের আর বিয়ে হবে না। বাঁধনকে কাঁথা সরাতে দেখে হিমেল নিজের চোখ বুজে নিয়েছিল। বাঁধনের চিৎকার শুনে হিমেল ধমকে ওঠে বাঁধনকে, ইডিয়েট, যেটা পড়তে পারিস না সেটা পড়িস কেন? হিমেল নিজের হাতে থাকা বাঁধনের লুঙ্গিখানা বাঁধনের দিকে ছুড়ে দিয়ে বলে, এটা পর এখনই, বাদর যেন কোথাকার। বাঁধন দু হাতে নিজের মুখ ঢেকে লজ্জা পাবার ভান ধরে বলে, ছি ছি ভাইয়া, তুমি এটা কি বলছো? আমি তোমার সামনে লুঙ্গি পরবো? আমার বুঝি লজ্জা করে না? হিমেল দাঁতে দাঁত চেপে, আমি তোকে আমার সামনে চেঞ্জ করতে বলি নাই গাধা, ওয়াশরুম থেকে চেঞ্জ করায়, তোর সাথে আমার কিছু কথা আছে। বাঁধন অসহায় মুখ করে বলে, তুমি চোখ বন্ধ করো ভাইয়া, তা না হলে ওয়াশরুমে যাওয়ার আগে আমার সব কিছু শেষ হয়ে যাবে। হিমেল ফোঁস করে একটা নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা তুই যা, আমি চোখ বন্ধ করছি। পূর্ণতা বাড়ি ফিরে ফুরফুরে মেজাজে দরজার সামনে দাগে কলিং বেল বাজায়। 2 মিনিট পর দরজা খুলে প্রিয়ন্তী। পূর্ণতা বাড়ির ভেতর ঢুকে, তার চোখ পড়ে প্রিয়ন্তীর উপরে, কেমন যেন মিটমিট করে হাসছে প্রিয়ন্তী। পূর্ণতা ব্রু কুচকে আসে, এই হাসির মধ্যে যে একটা রহস্য লুকিয়ে আছে তা বুঝতে পারছে সে। প্রিয়ন্তী, পূর্ণতা ডাকে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে প্রিয়ন্তী। বনু এদিকে তাকিয়ে বলে, হ্যাঁ বলো, কি বলবে আপু? পূর্ণতা বিরক্ত হয়ে বলে, তুই এভাবে হাসতেছিস কেন বলতো? প্রিয়ন্তী মাথা নিচু করে বলে, এমনি। পূর্ণতার কুচকানো ব্রু আরো কুচকে আসে, তার বোনকে তো সে চিনতেই পারছে। এমনি সময় হাসছিস কেন জিজ্ঞাসা করলে বলে, আমি হাসছি তা তো তোমার কি? আমি কি তোমার মতো ছিচকাদুনে নাকি, যে কোনো কিছু হলে ভেবে করে কাটবো? পূর্ণতা ঠোঁট কামড়ে বলল, কাহিনী কি বলতো? তোকে তো ঠিক সুবিধার মনে হচ্ছে না। প্রিয়ন্তী এবার একটু লাজুক হাসলো, তারপর বলল, বাড়িতে হিমেল ভাই আসছেন। পূর্ণতা খিলখিলিয়ে করে হেসে উঠল, তার কাছে মনে হলো প্রিয়ন্তীর বলা কথাটা তার লাইফের সেরা জোকস ছিল। পূর্ণতা হাসি চেপে বলল, ও রিয়েলি? না ঘুমিয়ে স্বপ্ন দেখলে যা হয় আর কি, যা যা ঘুমিয়ে পড়। প্রিয়ন্তী মুচকি হেসে বলে, আজ তো আমার চোখে ঘুম ধরা দেবে না আপু, আমি চোখ বন্ধ করলেই শুধু হিমেল ভাইয়ের মুখ ভেসে উঠছে, কি কি করে আমি ঘুমাবো বলো? প্রিয়ন্তীর কথায় পূর্ণতার মুখ হা হয়ে যায়। পূর্ণতা অবাক হয়ে বলে, এই মেয়ে, এই বয়স কত তোর? যেই নাটকন লিলিপুট বলে কিনা চোখ বন্ধ করলেই ওর মুখ ভেসে ওঠে। প্রিয়ন্তী পূর্ণতাকে ভেঙচি কেটে বলে, আমি মোটেও ছোট নই, এই ডিসেম্বর মাসে আমার 7 বছর পড়বে। আমি কি তোমার মতো নাকি 31 দাঁতের প্রতিবন্ধী? বোনের কথা এতে ওঠে পূর্ণতা। এই কি বললি, কি বললি তুই আমায়? আমি 31 দাঁতের প্রতিবন্ধী? বেশি বেয়াদব হয়েছিস তুই। দাঁড়া, আমি আম্মুকে ডেকে আনছি। ওদের দুই বোনের চেঁচামেচি শুনে হাওয়া কিচেন থেকে বেরিয়ে আসে, তারপর দুজনের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে দুইটার, ঝগড়া করছিস কেন শুনি? প্রিয়ন্তী মুখ গুমরা করে বলল, দেখো না বড় আপু, আমি মেঝো আপুকে বলেছি হিমেল ভাই আসছেন, কিন্তু আমার কথা আপু বিশ্বাস করছে না। তুমিই বলো, হিমেল ভাই সত্যি আসছেন? পূর্ণতার বুকে চিনচিন ব্যথা শুরু হয়, সত্যিই কি সেই মানুষটা এসেছে? পূর্ণতা হাওয়ার দিকে তাকায়, তারপর ভাঙা গলায় বলে, আপু সত্যি কি হিমেল ভাই আসছে? পুরো কথা শেষ করতে পারলো না পূর্ণতা, তার আগে তার কানে এলো এক পুরুষালী গমগমে গলার আওয়াজ, কি হয়েছে এখানে? কি গো পাখিরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। কে কোথা থেকে বসে আমার গল্পগুলো দেখছো অবশ্যই জানাবে। আর আমি তোমাদের উপর একটু রাগ করেছি, তোমরা শুধু ফেসবুকেই আমার ভিডিও দেখো, ইউটিউবে একটু আমার ভিডিওটা দেখো না। আর ইউটিউবে তোমরা আমাকে সাবস্ক্রাইবও করো না, এরকম করলে হবে?